আমরা এখন সেশন 3 শুরু করব। ২১ জানুয়ারি ১৯৮১। আমি তোমাদের এক অসীম স্রষ্টার প্রেম ও আলোর মধ্যে শুভেচ্ছা জানাই। আমি এখন তোমাদের সঙ্গে যোগাযোগ করছি। মানে রা বলছে যে আমি এখন যোগাযোগ ডন। আমরা আমার প্রথম প্রশ্ন হলো, যোগাযোগ শুরু করার জন্য যে আচার বা প্রস্তুতি আমার আমরা পালন করছি তা কি আমরা সঠিকভাবে সম্পন্ন করছি? তো ডন বলছে যে আমরা যোগাযোগ করার জন্য যা করছি সেটা কি ঠিকঠাক আছে? আমিরা, মাধ্যমটির ভারসাম্য রক্ষার জন্য যে বস্তুগুলো ব্যবহার করা হয়, মানে মাধ্যমটি ঠিকঠাক রাখার জন্য যে বস্তুগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো তার মাথার কাছে রাখা উচিত। মানে সেগুলো তার মাথার কাছে রাখো, মানে কার্লার মাথার কাছে রাখো। এতে তাদের কার্যকারিতা বিকৃতি সবচেয়ে কম হবে। এতে মানে কার্যকারিতা বিকৃতি মানে ডিস্ট্রাকশন বা তোমার বিভ্রান্তি কম। প্রস্তুতির বাকি অংশ এবং উদ্দেশ্য ঘোষণার পদ্ধতি গ্রহণযোগ্য ছিল। মানে বাকি যে সদস্যগুলো ছিল তাদের যে ঘোষণা, তাদের যে পদ্ধতি সেটা ভালো ছিল। তারপর বলছে, কারণ যারা তা উচ্চারণ করেছিল তাদের আন্তরিক ইচ্ছা ছিল অন্যদের সেবা করা। মানে এখানে যারা আছে তারা যা উচ্চারণ করছে এবং তাদের যা মনোভাব, তাদের আন্তরিক ইচ্ছা আছে যে অন্যদের সেবা কিভাবে করা যায়। এই আন্তরিক উদ্দেশ্য না থাকলে উপস্থিত ব্যক্তিদের মানসিক অবস্থার প্রয়োজনীয় সামঞ্জস্য স্থাপিত হতো না। মানে এই যে আরেকজনের সেবা করার ইচ্ছা যদি তাদের মধ্যে না থাকতো, তাহলে তাদের এই আহ, প্রয়োজনীয় সমস্ত মানে এই একত্ব তাদের মধ্যে স্থাপিত হতো না। তবে আমরা তোমাদের সতর্ক করছি, যারা অন্যদের সেবাকে সর্বোচ্চ উদ্দেশ্য হিসেবে গ্রহণ করে না তাদের এই যোগাযোগের শুরুতে অংশ নিতে দিও না, কিংবা কোনো সেশনে তাদের মন, দেহ, আত্মা সমষ্টির বিকৃতিগুলো যুক্ত হতে দিও না। এরা বলছেন যে যারা সর্বস্ব দিয়ে অন্যদের সেবা করতে চায় না তাদের এই সেশনে যুক্ত হতে প্রথমেই দিও না। তাতে হয়তো কোনো সমস্যা হতে পারে। কারণ সেক্ষেত্রে আমরা এই মাধ্যমটির বিকৃতির সঙ্গে আমাদের বিকৃতিতে সঠিকভাবে সামঞ্জস্য করতে পারবো না। বলছে তাহলে আমাদের একটু সমস্যা হবে, আমরা সঠিকভাবে ভারসাম্য বজায় রাখতে পারবো না, একটু সমস্যা হতে পারে। তাহলে 3.2 ডন, আমি কি এখন বাইবেল, মোমবাতি ও ধূপের অবস্থান পরিবর্তন করব? আমিরা, হ্যাঁ, সেটি উপযুক্ত হবে। 3.3 ডন, বস্তুগুলোর অবস্থান পরিবর্তন করার পর, মানে বস্তুগুলো অবস্থান পরিবর্তন করার পরে ডন প্রশ্ন করছে, এখন কি এগুলো সঠিক অবস্থানে রয়েছে? মানে এগুলো কি এখন সঠিক জায়গায় আছে? আমিরা, অনুগ্রহ করে ধূপটির কোণাটি এমনভাবে ঠিক করো যাতে এটি উত্তর থেকে উত্তর পূর্ব দিকে 20 ডিগ্রি নির্দেশিত সমতলের সঙ্গে লম্বভাবে অবস্থান করে। তো রা বলছেন যে অনুগ্রহ করে তুমি এটাকে উত্তর পূর্ব, মানে উত্তর থেকে পূর্বের দিকে 20 ডিগ্রিতে লম্বভাবে সঠিকভাবে রাখো, তাহলে এটা ঠিক হবে। ডন 3.4, সংশোধন করার পর এখন কি এটি সন্তোষজনক হয়েছে? আমিরা, অনুগ্রহ করে তোমাদের চোখ দিয়ে আরেকবার দেখে সূক্ষ্মভাবে ঠিক করে নাও। আমরা এখন ব্যাখ্যা করব কেন এই বিন্যাসটি ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ। তো এবার রা বলছেন, তোমরা আরেকবার চোখ দিয়ে নিজেদের চোখ দিয়ে দেখে নাও। এবার আমরা একটা ব্যাখ্যা করব যে এটা কেন জরুরি। ধূপ এই মাধ্যমের শারীরিক দেহে শক্তি যোগানোর প্রতীক হিসাবে কাজ করে এবং তার মানব সত্তার প্রতিনিধিত্ব করে। মানে ধূপ হচ্ছে কি শারীরিক শক্তি যোগানের ক্ষেত্রে ভালো উপকার করে এবং মানব সত্তা, যে মানবতা আছে, তার একটা আহ, দিক তুলে তোলে, বা ভালো দিকটা আহ, প্রতিনিধিত্ব করে। তাই ধূপের ধোঁয়া এমন এক দিক থেকে প্রভাবিত হওয়া প্রয়োজন যেদিক থেকে এই মাধ্যমটি খোলা বাইবেল দেখতে পায়। মানে ধূপটা এমন দিক থেকে প্রভাবিত হওয়া প্রয়োজন যাতে বাইবেলটা সে দেখতে পায়, তাহলে আহ, ভালো হবে। অন্যদিকে জ্বালানো সাদা মোমবাতি প্রেম, আলো এবং আলো প্রেমের প্রতীক,
বলছে সাদা আলো যেটা আছে, সাদা মোমবাতির আলো, সেটা প্রেম ও আলোর প্রতীক। এই দুইয়ের ভারসাম্যের ফলে এই মাধ্যমের মানসিক ও আবেগগত বিকৃতির সমষ্টি এমন একটি দৃশ্য অনুভব করে যা তার কাছে স্বর্গ এবং শান্তির প্রতীক এবং যেটির সন্ধান সে করছে। মানে হচ্ছে গিয়ে এই সবকিছু মিলিয়ে তাকে মানসিক দিক থেকে পরিবর্তন অনেক কম ঘটাবে এবং তাকে এমন একটা অনুভব করাবে যাতে সে আ স্বর্গের মধ্যে আছে এবং শান্তির মধ্যে আছে, যেমনটা সে খুঁজছে বা যেমনটা তার দরকার, মানে কারলার ক্ষেত্রে। এমনভাবে নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত শক্তির প্রবাহ সুষম হয়। বলছে যে এইভাবেই নিম্ন স্তরের শরীর থেকে উচ্চ স্তরের শরীরে, মানে হচ্ছে নিচু মানের শরীর থেকে উঁচু মানের শরীরে শক্তি প্রবাহ ঠিকঠাকভাবে হয়। ফলে এই মাধ্যমটি ভারসাম্যপূর্ণ থাকে এবং সহজে ক্লান্ত হয়ে পড়ে না। বলছে এইভাবে অ্যাম অ্যা কারলা ভারসাম্যপূর্ণ থাকবে এবং ক্লান্ত হয়ে পড়বে না। তোমাদের এই যত্ন ও আন্তরিকতার জন্য আমরা কৃতজ্ঞ। তো রা বলছেন, তোমরা যে এই যত্নগুলো নিচ্ছ এবং এইগুলো করছো, এর জন্য আমরা সত্যিই তোমাদের জন্য খুব কৃতজ্ঞ। এতে আমাদের শেখা ও শেখানোর আ কাজ আরো সহজে এগিয়ে নিতে সুবিধা হবে। তো রা বলছেন, এতে আমাদের ক্ষেত্রে শেখা বা শেখানোর কাজ আরো ভালোভাবে ঠিকঠাকভাবে হবে। 3.5 ডন। এখন কি সবকিছু সঠিকভাবে সাজানো আছে? রা: আমি রা। আমার বিচারের গ্রহণযোগ্য সীমার মধ্যে এটি সঠিকভাবে সাজানো হয়েছে। মানে রাখা বলছে মানে এটা ঠিকঠাকভাবে। 3.6 ডন। গত সেশনে আমরা দুটি প্রশ্ন পরবর্তী সময়ের জন্য রেখে দিয়েছিলাম। তো ডন বলছে যে দুটো প্রশ্ন আগে যেটা ছিল সেটা আমরা পরবর্তী সেশনের জন্য রেখে দিয়েছিলাম। আমরা চাইবো, মানে এখন ডন চাইছে সেগুলোই করবে। তারপর ডন বলছে, প্রথমটি ছিল গির্জার মহাপিরামিডের সম্ভাব্য শীর্ষ পাথর সম্পর্কে। মানে প্রথম প্রশ্নটা ছিল যে মহাপিরামিড বা যেটা সবচেয়ে প্রধান পিরামিড, তার শীর্ষের উপরে যে পাথরটা ছিল বা শীর্ষ সম্পর্কে জানতে চেয়েছেন। তারপরে বলছে দ্বিতীয়টা ছিল আম, এত ভারী পাথর কিভাবে স্থানান্তর করে পিরামিড নির্মাণ করা হয়েছিল। মানে দ্বিতীয়টা ছিল যে এত এত বড় বড় পাথর বা এত টনকে টন ভারী পাথর কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে এগুলো তৈরি করা হয়েছিল। তারপরে বলছে যে আমি জানি একত্বের নিয়ম, ল অফ ওয়ান বোঝার ক্ষেত্রে এই প্রশ্নগুলো বিশেষ গুরুত্ব নেই। তো ডন বলছে যে আমি জানি যে ল বোঝার ক্ষেত্রে এইসব প্রশ্নের ততটা গুরুত্ব নেই। আহ, তবু আমার ধারণা আপনি চাইলে আমাকে সংশোধন করতে পারেন। এই বিষয়গুলো দিয়ে শুরু করলে ভবিষ্যতের পাঠকদের জন্য এই বইয়ে প্রবেশ করা সহজ হবে। তো ডন বলছে যে আপনি চাইলে আমাকে সংশোধন করতে পারবে। কিন্তু আমার মনে হয় যে ভবিষ্যতে পাঠকরা যারা পড়বে তাদের ক্ষেত্রে এই প্রশ্নের উত্তর তারা জানে, তাহলে তারা আরো আগ্রহী হবে এবং তারা অনেক কিছু জানতে পারবে। তারপরে বলছে, আপনাদের এই যোগাযোগের জন্য আমরা অন্তত কৃতজ্ঞ এবং কিভাবে এগোনো উচিত সে বিষয়ে আপনাদের পরামর্শ অবশ্যই গুরুত্বের সঙ্গে গ্রহণ করব। এটি কেবল আমার একটি ধারণা। তো বলছে যে আমি এইসব প্রশ্ন করছি, আর সেটা আ আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের সঙ্গে আছেন। কিন্তু আপনার মতামত আমি অবশ্যই নিতে চাইবো। এটা বলছেন মানে এটা বলছেন ডন। আমি কোনো প্রশ্নের পরে কোন প্রশ্ন করা উচিত সে বিষয়ে কোনো পরামর্শ দেব না। এটি একত্বের নিয়মের অধীনে আমাদের স্বাধীন ইচ্ছার অধিকার। মানে ল অফ ওয়ানের ফ্রি উইল যে নিয়ম। মানে রা বলছেন যে তুমি কোন প্রশ্ন করতে চাও, কি জানতে চাও, এটার প্রতি আমাদের কোনো আ ইয়ে আম আ হস্তক্ষেপ করা বা আমাদের কোনো রকম কোনো ইচ্ছা নেই যে তোমরা কি ধরনের প্রশ্ন উত্তর জানতে চাও। এটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছা। আমরা বুঝেছি যে আমাদের সামাজিক স্মৃতি সমষ্টি তোমাদের মানব সমাজের মন, দেহ, আত্মা সমষ্টিগুলো বিকৃতিগুলো সম্পূর্ণভাবে উপলব্ধি করতে সক্ষম নয়। মানে আমরা বুঝেছি যে তোমাদের আত্মা সমষ্টি আমাদের সমাজ, মানে আমাদের গোষ্ঠী যারা আছে, তো বোঝা অতটা সহজ নয় তোমাদের ক্ষেত্রে, তোমাদেরকে।
তাই আমরা তোমাদের শেখার সম্মান ও দায়িত্ব পালন করতে চাই শুধুমাত্র তোমাদের করা প্রশ্নের উত্তর দিয়ে। তাই বলছে আমাদের সমাজ তোমাদের ততটা বুঝতে পারবে না। তো আমরা চাইছি যে তোমরা যে প্রশ্নগুলো করো সেগুলোর উত্তর দিয়েই শেখা বা শেখানোর দায়িত্ব পালন করা। এটুকু যথেষ্ট? তোরা বলছেন এটা কারণ তোমাদের সমাজ জটিল মানসিক ও আধ্যাত্মিক বিকৃতিগুলোর গভীরতা আমরা সম্পূর্ণভাবে অনুধাবন করতে পারি না। তোরা বলছেন তোমাদের যে আধ্যাত্মিক ও মানসিক জিনিসটা আমরা গভীরভাবে বুঝতে পারি না, তো বেটার হবে যে তোমরা যেটা জানতে চাও তোমাদের যে প্রশ্ন আছে সেগুলোর উত্তর দিয়ে তোমাদের শেখানো। এখন প্রথম প্রশ্নের উত্তর দিই পিরামিডের শীর্ষ পাথর সম্পর্কে। তারা বলছেন এবার প্রথম প্রশ্নের আমি উত্তর দিচ্ছি, উত্তর দেওয়ার চেষ্টা করছি যে পিরামিডের শীর্ষ পাথর সম্পর্কে। আবারও বলছি এই ধরনের তথ্য খুব গুরুত্বপূর্ণ নয়। তো বলছেন যে এই ধরনের প্রশ্নের উত্তর আমি দিচ্ছি কিন্তু এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না। তোমরা যাকে গির্জা বা মহাপিরামিড বলো তার দুটি শীর্ষ পাথর ছিল। মানে তোমরা যে গির্জা বা মহাপিরামিড বলো, যা মূল পিরামিড বলো, তার শীর্ষ দুটি শীর্ষ পাথর ছিল। এর মধ্যে একটি ছিল আমাদের নকশায় নির্মিত, মানে একটা ছিল আমরা যে নকশা করেছি, আমাদের যে প্ল্যান ছিল তার নির্মিত। এটি তোমাদের পৃথিবীর গ্রানাইট নামের পাথরের ছোট ছোট অংশ অত্যন্ত যত্ন সহকারে জুড়ে তৈরি করা হয়েছিল। মানে বলছেন যে ছোট ছোট গ্রানাইট পাথরগুলোকে একসঙ্গে জুড়ে এটি তৈরি করা হয়েছিল, যে প্রথমটা যে তৈরি করা হয়েছিল পিরামিডের শীর্ষ। এটি এমনভাবে নির্মিত হয়েছিল যাতে তার স্ফটিক বৈশিষ্ট্য বজায় থাকে এবং এক ধরনের চিমনির মতো ব্যবস্থা দিয়ে বায়ুমণ্ডলের সঠিক প্রবাহ নিশ্চিত করা যায়। বলছে যে এটি স্ফটিকের মতো বা একটা পাথরের মতো বা একটা ক্রিস্টাল টাইপের বানানো হয়েছিল। আর এর মধ্যে একটা চিমনি টাইপের ছিল, মানে ফাঁকা জায়গা ছিল যার মধ্যে দিয়ে বায়ু প্রবাহ করা যাচ্ছিল। পরবর্তীকালে যখন আমরা তোমাদের এই ঘনত্ব ছেড়ে চলে যাই তখন সেই আসল শীর্ষ পাথরটি সরিয়ে ফেলা হয়। মানে বলছেন যে আমরা যখন তোমার এই ঘনত্ব থেকে চলে যাই তোমার এই জায়গা ছেড়ে, তখন এই যে গ্রানাইটের যে শীর্ষটা ছিল যার মধ্যে চিমনি টিমনি করে আমরা ছোট ছোট পাথর যুক্ত করে যে উপরে শীর্ষটা তৈরি করেছিলাম সেটা সরিয়ে ফেলা হয়। তারপরে তার পরিবর্তে আরও মূল্যবান একটি শীর্ষ পাথর বসানো হয় যার একটি অংশ সোনা দিয়ে তৈরি ছিল। বলছে তার পরিবর্তে যা গ্রানাইটের পাথরটা সরিয়ে অন্য একটা মূল্যবান শীর্ষ পাথর বসানো হয় যেটা কিছুটা অংশ আবার সোনা দিয়েও তৈরি ছিল। তবে এর ফলে পিরামিডের কার্যকারিতা কোনো পরিবর্তন ঘটেনি। বলছি এর ফলে যে কি পিরামিডের যে কাজ বেশি করছে বা কম করছে তা না, যা আগে করছিল তাই করছে, কোনো সমস্যা হয়নি। এটি ছিল কেবল অল্প কয়েকজন মানুষের এমন একটি ইচ্ছার ফল যারা এই স্থাপনটিকে শুধুমাত্র রাজ পরিবারের ব্যবহারের জন্য সংরক্ষিত করতে চেয়েছিল। মানে বলছেন যে এটি এমন একটা ইচ্ছার ফল যারা এটা একটা রাজ পরিবার জন্য ব্যবহার করা বা রাজ পরিবারের অংশ বা রাজ পরিবার তৈরি করেছে বা রাজ পরিবারের সম্পত্তি, এইটা বোঝানোর জন্য তারা এগুলো করেছিল। এই প্রথম প্রশ্ন সম্পর্কে তোমরা কি আরো কিছু জানার ইচ্ছা আছে? বলছে যে বলছে যে তোমাদের কি আরো কোনো ইচ্ছা আছে জানার যে এই প্রথম প্রশ্ন সম্পর্কে? 3.7 ডন, আপনি চিমনি বলতে কি বোঝাতে চেয়েছিলেন? এর নির্দিষ্ট উদ্দেশ্য কি ছিল? আমিরা তোমাদের বায়ুমণ্ডলের একটি সঠিক নিয়ন্ত্রিত বায়ু প্রবাহ রয়েছে যা পরিমাণে খুবই সামান্য হলেও পুরো স্থানটির ভেতরে পরিবেশকে সতেজ রাখে। মানে তোমাদের যে বায়ু প্রবাহ রয়েছে সেটা যাতে সঠিকভাবে সবসময় তাজা বায়ু থাকে বা ঝাপসা না হয়, সে মানে ভ্যাপসা না হয় বা আহ, গরম না হয়, এর জন্য একটা এয়ার ফ্লো দরকার। যেহেতু এয়ার ফ্লোর জন্য এই চিমনিটা রাখা হয়। এই উদ্দেশ্যে এমন কিছু বায়ু প্রবাহের নালী তৈরি করা হয়েছিল যাকে এই মাধ্যমে বায়ু চলাচলের পথ বলতে পারো। বলছে এই উদ্দেশ্যে যে বায়ু প্রবাহ হবে এর জন্য বায়ু প্রবাহের জন্য কিছু নালী রাখা হয়, যাতে বায়ু প্রবাহ ভালোভাবে সঠিকভাবে চলতে পারে। এগুলো এমনভাবে স্থাপন করা হয়েছিল যাতে স্থানটির ভেতরে তাজা বাতাস প্রবেশ করতে পারে কিন্তু অস্বস্তিকর বাতাসের ঝাপসা বা বিরক্তিকর বায়ু প্রবাহ সৃষ্টি না হয়। মানে এগুলো এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে সবসময় তাজা বাতাস থাকে এবং ভিতরটা যাতে অস্বস্তিকর না লাগে।
3.8 ডন পিরামিডের বিশাল পাথরগুলো কিভাবে সরানো হয়েছিল? আমিরা, তোমাদের কল্পনা করতে হবে যে সৃষ্টির প্রতিটি জিনিসের মধ্যে একটি কার্যকর শক্তি বিদ্যমান। মানে তোমাদের এটা কল্পনা করতে হবে যে সৃষ্টির প্রতিটির মধ্যেই একটা কার্যকর শক্তি সবসময় থাকে। এটি সীমিত শক্তি হলেও তোমাদের মানুষের বর্তমান উপলব্ধির তুলনায় তা অত্যন্ত বিশাল। মানে এই শক্তিটা সীমিত হলেও মানে আম, তা হলেও সীমিত হলেও তোমাদের যে মানুষের উপলব্ধি তার তুলনায় অত্যন্ত অনেক বিশাল, মানে অনেক বড়। আহ, এটি এমন একটি বিষয় যা তোমাদের মানুষের কাছে মোটামুটি পরিচিত, কিন্তু খুব কমই গভীরভাবে বিবেচনা করা হয়। মানে এটা এমন একটা জিনিস, যে উপলব্ধি যেটা আহ, মানুষের কাছে পরিচিত, কিন্তু তারা ততটা গভীরভাবে ততটা জানে না, বোঝে না। এই শক্তি বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট। মানে এই যে যে শক্তিটা আছে গভীরে, বা প্রত্যেকটি বস্তুর মধ্যেই যে বুদ্ধিমান আছে, এটা তোমার মহাশক্তি বা এই শক্তি যেটা আছে সেটা একটা বুদ্ধিমান শক্তি। এটির একটি স্তর বিন্যাস রয়েছে। মানে এটি আহ, স্তর মানে লেয়ার আছে, লেয়ারে ভাগ করা আছে যে এই অসীম বুদ্ধিমত্তার শক্তি। যেমন তোমাদের মন, দেহ, আত্মা সমষ্টির বিভিন্ন স্তরে দেহ বা বাহনের মধ্যে অবস্থান করে, এবং প্রতিটি ক্রমশ উচ্চতর ও আরও ভারসাম্যপূর্ণ দেহের আকৃতি ও শক্তিক্ষেত্রে ও বুদ্ধিমত্তার সঙ্গে সম্পর্ক বজায় রাখে। বলছে যেমনটা আমাদের মন, দেহ, আত্মা সমষ্টি বারবার শরীর বদলায়, উন্নত শরীর, আরো উচ্চতর, আরো উন্নত শরীর, আরো উন্নত শরীর, এভাবে আম, যখন এভাবে শরীর এর পরে শরীর চলতে থাকে, এই শরীরের সঙ্গে যে আত্মার যে একটা সম্পর্ক, সম্পর্ক থাকে, সেই আহ, যেটা তোমাদের শরীরের যে এনার্জিক ফিল্ড বা শরীরের যে শক্তি ক্ষেত্রকে সঠিকভাবে বজায় রাখে, সঠিক সামঞ্জস্যে রাখে বা সঠিকভাবে এর ব্যালেন্স রাখে। তো তারপরে বলছে ঠিক তেমনি পাথরের মতো একটু পাথরের প্রতিটি পরমাণুর মধ্যে এমন এক ধরনের বুদ্ধিমত্তা বিদ্যমান। মানে আমাদের যে আত্মা আছে, যেটা এই শরীরের সমস্ত কিছু, শরীরের ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড থেকে সব কিছু, আহ, শক্তি স্তর থেকে সব কিছু ঠিকঠাকভাবে রাখে, তেমনি পাথরেরও প্রতিটি পরমাণুর মধ্যেও এমন একজন বিদ্যমান যে পাথরের এই গঠন, এই শক্তি ফিল্ড, এই অবস্থান সবকিছু ঠিকঠাকভাবে ব্যালেন্স করে রাখে। যখন কেউ সেই বুদ্ধিমত্তার সঙ্গে যোগাযোগ করতে সক্ষম, মানে পাথরের মধ্যে যে বুদ্ধিমত্তা আছে, পাথরের মধ্যে যে আত্মা আছে, যেমনটা আমাদের মধ্যে আছে, সে সবকিছু এগুলো ঠিকঠাক রাখে। যখন সেই বুদ্ধিমত্তার সঙ্গে বা পাথরের সেই বুদ্ধিমত্তার সঙ্গে কেউ যখন যোগাযোগ করতে সক্ষম হয়, আহ, তখন পাথরের সীমিত ভৌত ও রাসায়নিক শক্তির সেই অসীম শক্তির সঙ্গে সংযুক্ত হয়। তখন কি বলছে, যখন কেউ পাথরের এই অসীম শক্তির সঙ্গে যোগাযোগ করতে চায়, তখন সেই পাথরের যে সীমিত রাসায়নিক শক্তি, সেটা সেই অসীম শক্তি বা অসীম চেতনার সঙ্গে, পাথরের মধ্যে যে আছে তার সঙ্গে সংযুক্ত হয় বা যোগাযোগ হয়, যা আরো সূক্ষ্ম ও সামঞ্জস্যপূর্ণ স্তরে অবস্থান করে, তা মানবদেহেই হোক বা পাথরের ক্ষেত্রেই হোক। বলছে এটা যখন যোগাযোগ করতে পারে সেই পাথরের সেই আত্মার সঙ্গে বা পাথরের সেই বুদ্ধিমত্তার সঙ্গে, এটা আরো ভালোভাবে তোমাদের সামঞ্জস্য স্তরে যোগাযোগ হয়। সেটা পাথরের ক্ষেত্রে যেমনটা হয়, মানবদের ক্ষেত্রে যেমন আত্মার সঙ্গে তার শরীরের সঙ্গে সম্পর্ক, তেমন পাথরের সেই বুদ্ধিমত্তার সঙ্গে পাথরের সেই কণার সঙ্গে সম্পর্ক। তখন এই যখন কোনো ব্যক্তি সেই পাথরের সেই বুদ্ধিমত্তার সঙ্গে আহ, যোগাযোগ করতে পারে, তাহলে কি বলছে, এই সংযোগ স্থাপিত হলে একটি অনুরোধ করা যায়। যখন তুমি সেই পাথরের সেই আত্মার সঙ্গে বা পাথরের সেই বুদ্ধিমত্তার সঙ্গে যোগাযোগ করতে পারো, তখন তাকে একটা অনুরোধ করা যায়।
তখন পাথরের অসীম বুদ্ধিমত্তা তার ভৌত রূপকে নির্দেশ দেয়। কি বলছে তাহলে অসীম বুদ্ধিমত্তা যে পাথরের মধ্যে থাকে তার সে ওই আহ, তার ভৌত পদার্থকে একটা নির্দিষ্ট রূপ দেয় এবং পাথরটা সেই রূপে পরিবর্তন হয়। এর ফলে পাথরকে ভাঙা ও সরানো যা প্রয়োজন তা সম্পন্ন হয়। বলছে এই যে এই বুদ্ধিমত্তা পাথরের যে বুদ্ধিমত্তা আছে তার সঙ্গে আহ, যোগাযোগ করে বা তার সঙ্গে কম সামঞ্জস্যতা রেখে যোগাযোগ স্থাপন করে তাকে ভাঙাও সম্ভব এবং তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো সম্ভব। এটি ঘটে পাথরের শক্তি ক্ষেত্রকে অসীম অবস্থা থেকে এমন একটি মাত্রায় স্থানান্তর করার মাধ্যমে যাকে আমরা সহজভাবে অসীম বলতে পারি। যা বলছে যে এই যে ঘটনা এই ঘটনাটা ঘটে সীমিত অবস্থায় শক্তি ক্ষেত্রে মানে শক্তির সীমিত ক্ষেত্রে মানে পাথরের যে শক্তি ক্ষেত্র আছে তার সীমিত অবস্থায় আহ, এটা ঘটে। আহ, উম, আর এটা যেখানে গিয়ে ঘটে বা যেভাবে ঘটে তাকে আমরা অসীম বলতে অসীমভাবে বলতে পারি মানে অসীম মানে এর কোনো শেষ নাই। এইভাবে প্রয়োজনীয় কাজ সম্পন্ন হয় কারণ জীবন্ত পাথরের মধ্যে অবস্থানকারী স্রষ্টার অসীম চেতনা সেই কাজে সহযোগিতা করে। বলছে পাথরের এক জায়গাতে আরেক জায়গায় নেওয়া বা পাথরের শেপ বদলানো এটা অসীম স্রষ্টার কাছে পাথরের বুদ্ধিমত্তার কাছে যোগাযোগ করলে বা সঠিকভাবে করতে পারলে ফিল্ডে গিয়ে পাথরের তো এটা হয়ে যায়। আহ, এবং এই পাথরের যে পরিবর্তন বা শেপ বদল বা যে পরিবর্তন হচ্ছে স্থান তারপরে পাথরের সাইজ এটা তার পাথরের জীবন্ত যে অসীম স্রষ্টা আছে এটা অনেকটা সাহায্য করে। অবশ্য এটাই সেই প্রক্রিয়া যার মাধ্যমে এমন অনেক কাজ সম্পন্ন হয় যেগুলোকে তোমাদের বর্তমান পদার্থবিজ্ঞান বা ভৌত বিশ্লেষণের পদ্ধতির দূর থেকে কার্য সম্পাদনা হিসেবে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা সম্ভব নয়। মানে বলছে যে এই যে কাজগুলো হয় এগুলো তোমাদের যে বর্তমান বিজ্ঞান আছে সেগুলো সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবে না। 3.9 ডন আমরা আমার এই বক্তব্য মনে পড়ছে যার অর্থ এমন: যদি তোমার যথেষ্ট বিশ্বাস থাকে তাহলে তুমি একটি পাথরকে বলতে পারবে সরে যাও আর পাথরও সরে যাবে। আহ, ডন বলছে যে এটা আমার মনে হচ্ছে যে আপনি যেটা বলতে চাইছেন যে কোনো একজন ব্যক্তি সে একটা পাথরকে যদি বিশ্বাস করে সে তার বক্তব্যে বা তার মনে যদি তেমন বিশ্বাস থাকে সে বলবে একটা পাথরকে সরে যেতে আর পাথরটা সরে যাবে। আমি মনে করি আপনি সম্ভবত প্রায় এই কথাটাই বলতে চাইছেন। আম, ডন বলছেন রাকে যে আপনি হয়তো এই এই জিনিসটাই বোঝাতে চাইছেন যে সে বলবে পাথর সরে যাও আর পাথর সরে যাবে বা পাথরের শেপ বদলাও পাথর শেপ বদলে যাবে। এবং আমি আরও ধরে নিচ্ছি যে কেউ যদি একত্বের নিয়ম বা ল অফ ওয়ান সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারে তাহলে সে এই ধরনের কাজ সম্পন্ন করতে সক্ষম হবে। আমি কি ঠিক বুঝেছি? মানে ডন বলছেন যে আহ, যদি কেউ ল অফ ওয়ানের সম্পর্ক সম্পূর্ণভাবে বুঝতে পারে তাহলে সে এই ধরনের কাজ করতে পারবে। এটা কি ঠিক? আমিরা বিশ্বাস শব্দটির ধ্বনিকম্পন সম্ভবত সেই প্রধান বাধাগুলোর একটি যা আমরা অসীমের পথ অনুসন্ধানকারীদের এবং সীমিত প্রাণ ও যুক্তির মাধ্যমে বোঝার পথ অনুসন্ধানকারীদের মধ্যে দেখতে পাই। মানে বিশ্বাস শব্দটা যে কম্পন সেটা যে অসীমের পথ অনুসন্ধান করে বা সীমিত প্রমাণ বা সীমিত যুক্তির মাধ্যমে বোঝার চেষ্টা করে তারা সাধারণত এই বিশ্বাস শব্দটি ব্যবহার করে বা এই ধ্বনিটা বিশ্বাস করে ব্যবহার করে তারাই। তবে বিশ্বাস ও বুদ্ধিমান অসীম এর মধ্যে যে সামঞ্জস্য রয়েছে সে বিষয়ে তোমার উপলব্ধি সম্পূর্ণ ঠিক। মানে বিশ্বাস আর অসীম বুদ্ধিমত্তা যেটা আছে এটার মধ্যে তোমার যে ধারণা বা তোমার যে উপলব্ধি সেটা ঠিক আছে। তবে পার্থক্য হলো তবে পার্থক্যটা কি আছে? রা বলছেন বিশ্বাস একটি আধ্যাত্মিক পরিভাষা। রা বলছেন যে বিশ্বাস যেটা এটা একটা আধ্যাত্মিক ভাষা। আর বুদ্ধিমান অসীম এমন একটি ধারণা যা সম্ভবত
তাদের কাছ থেকে বেশি গ্রহণযোগ্য যারা পরিমাপ, কলম এবং বিশ্লেষণের মাধ্যমে সত্যকে অনুসন্ধান করতে চায়। আর বলছেন যে অসীম বুদ্ধিমত্তা যেটা, এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা উম, আহ, তোমার যারা কাগজ কলমে বা পরিমাপের মাধ্যমে যা বা বৈজ্ঞানিকভাবে বা বিশ্লেষণভাবে বুঝতে চায় তাদের ক্ষেত্রে এটা বেশি সুবিধাজনক, যে বুদ্ধিমান অসীম বা অসীম বুদ্ধিমত্তা।